আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। রাত পোহালেই পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা বৈশাখী আগমনী বার্তার গান অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে আজ সন্ধ্যা থেকে। রবিবার বিকেল ৫টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। অনুষ্ঠান শেষ করতে হবে ওই দিন সন্ধ্যার মধ্যে। জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তার কথা চিন্তা করে সময় বেঁধে দেওয়ার কথা জানান তিনি। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মূর্ত প্রকাশ, সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি, সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা প্রত্যাশা করি। দর্শক, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বর্ষবরণ ঘিরে ছায়ানটের প্রস্তুতি কেমন দেখছেন এবং নাশকতা এড়াতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে জানাবেন। বাঙালির যে প্রাণের উৎসব বৈশাখ, তার কিন্তু সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকালবেলা রমনার বটমূলে যে আয়োজনটি করা হয় তারই কিন্তু আজ এখন একদম শেষ পর্যায়ের কাজ, অর্থাৎ তারা সাউন্ডগুলোকে চেক করছেন যে তাদের সাউন্ড সিস্টেমগুলো ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো তারা দেখছেন। এবং যে সকল শিল্পী রয়েছে তারা কিন্তু আগামীকাল যে গানগুলো পরিবেশনা করবেন সেই গানগুলো রিহার্সেল তারা করছেন সবাই একসঙ্গে, যেন এখানে যে মানুষ যারা আসবেন, যারা বর্ষবরণ উৎসবকে তারা পালন করতে আসবেন, তাদেরকে যেন তারা ঠিকমতো এই গানগুলো উপহার দিতে পারে, সেই কাজগুলোই কিন্তু চলছে। এবং এখানকার যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি এবং র্যাবের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ব্রিফিং করা হয়েছে। তারা সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন, কি ধরনের তারা প্রস্তুতি রাখছেন, কোথায় কোন ধরনের মানুষের প্রবেশাধিকার কীরকম থাকবে সেই বিষয়গুলো তারা বলেছেন। জঙ্গি হামলার কোনো ধরনের নির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই, এমনটি তারা বলেছেন। এবং তারা বলছেন যে সুন্দরভাবে এবারের বৈশাখ পালন করার জন্য যা যা করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেন এই রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মঙ্গল শোভাযাত্রা, সবগুলো যেন ঠিকমতো প্রাণের যে উৎসব বাঙালিদের, সেই উৎসবটি থেকে যেন তারা পালন করতে পারেন, তার জন্য তারা বলছেন যে নির্বিঘ্নে মানুষ আসতে পারে। তবে বিভিন্ন সময় কিন্তু বলা হচ্ছিল একটি নির্দিষ্ট সময়সীমার কথা, যে যারা আয়োজক রয়েছে তারা বলছিলেন যে বিভিন্ন সাংস্কৃতিক জোট থেকে বলা হচ্ছিল সন্ধ্যার পরে তারা অনুষ্ঠান করতে চায়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সব ধরনের সংস্থার সঙ্গে তারা মিটিং করেছেন এবং একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে তাদেরকে অনুষ্ঠানগুলো শেষ করতে হবে। তো এই ছিল আমার কাছে বৈশাখের প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে বাঙালির আবহমান সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে আয়োজিত হচ্ছে আলপনায় বৈশাখ 1423 উৎসব। বাহারি আলপনায় রাঙানো হচ্ছে মিঠামইন অষ্টগ্রাম হাওড়ের 14 কিলোমিটার সড়ক। গতকাল বিকেলে মিঠামইন 0 পয়েন্ট এলাকায় এর উদ্বোধন করেন সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। বাঙালির লোক সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরতে দীর্ঘতম এই আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এতে মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত মোট 14 কিলোমিটার সড়কে 650 জন শিল্পী নিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী সব আলপনা।
আদি আচার অনুষ্ঠান, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের ধারায় সাংগ্রাই উৎসব পালন করছে পাহাড়ি সম্প্রদায়। রঙিন এই উৎসবে পানি খেলার মধ্য দিয়ে পুরানো বছরের সব দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে তারা। এ উপলক্ষে সকালে বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী সাংগ্রাই উৎসব। এ সময় মারমা, চাকমা, তঞ্চঙ্গা, ম্রো, বম, ত্রিপুরা সহ বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষরা ঐতিহ্যবাহী পোশাকে র্যালিতে অংশ নেয়। পরে আয়োজন করা হয় বয়স্ক পূজার। এবার সাঙ্গু নদীতে বুদ্ধ স্নান, সমবেত প্রার্থনা, জলকেলি, পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বলন, বয়স্ক পূজা এবং সম্প্রদায়গুলোর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা আনন্দের দিন। আজকে এখানে আমরা 11টি জাতি মিলিত হয়েছে। আজকে থেকে আমাদের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। আগামীকাল আমাদের বুদ্ধ স্নান থেকে শুরু করে আমাদের আসল উৎসব শুরু হবে। আগামী 3 দিন ধরে আমরা এই উৎসব পালন করব। দর্শক, বান্দরবানে রয়েছেন সহকর্মী সাফায়াত হোসেন। সাংগ্রাই উৎসবের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাফায়াত, নতুন বছর বরণে পাহাড়ে কি কি উৎসব দেখছেন জানাবেন। মারফি, আসলে বান্দরবানের বর্ষাবরণকে ঘিরে প্রতিটি পাড়া মহল্লায় উৎসবের আমেজ বিরাজ করছে। আজ সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মারমা সম্প্রদায়ে সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। তবে এই উৎসবকে ঘিরে আসলে প্রতিটি পাড়া মহল্লায় চলছে উৎসবের আমেজ। আজ এই র্যালিটি উদ্বোধন করেন বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উষাসিনী এমপি। র্যালি শেষে আসলে উপজাতি সাংস্কৃতিক অনুষ্ঠানে ওখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হইতেছে। সেখানে বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়েছে। বয়স্ক পূজা শেষে বয়স্কদের মাঝে আসলে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল চাকমা এবং তঞ্চঙ্গা সম্প্রদায় তারা সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে তাদের বিগত দিনের দুঃখ গ্লানি মুছে তারা নতুন বছরকে বরণ করে নিয়েছেন। তবে আগামীকাল সাঙ্গু নদীর তীরে বিকেল 5টায় বৌদ্ধ স্নানের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও আজ রাত তারা সারা রাত বিভিন্ন ধরনের পিঠা তৈরি করবেন। সেই পিঠাগুলো তৈরির পরে তারা সকালে বিভিন্ন বৌদ্ধবিহারে সোয়াং দান করবেন। সোয়াং দানের শেষে তারা আসলে আত্মীয় স্বজনের মাঝেও পিঠা দান প্রদান করবেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, 15ই এপ্রিল আসলে তাদের ঐতিহ্যবাহী পানি খেলার মধ্যে দিয়ে সাংগ্রাই উৎসব সম্পূর্ণ হবে। এই ছিল আসলে বান্দরবান থেকে সর্বশেষ খবর। মারফি, ধন্যবাদ আপনাকে। এদিকে পহেলা বৈশাখ ঘিরে উত্তাপ ছড়িয়েছে ইলিশের বাজার। পান্তা ইলিশ খেতে চাইলে ঊর্ধ্বমুখী দামে তা অনেকেরই সাধ্যের বাইরে। রাজধানীর বাজারগুলোতে ইলিশের ক্রেতা সমাগম খুবই কম। ক্রেতারা বলছেন আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, আর বিক্রেতারা বলছেন মৌসুম না হওয়ায় ইলিশের দাম বেশি। বাজারে 1 কেজি ওজনের প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। কাস্টমার কম, সবাই ঈদের ছুটি না, ঈদের ছুটি আবার জিনিসের দামও বেশি। কোনটা থেকে কোনটা আগাইব, সব জিনিসের মধ্যে চাপ বেশি। এখন কালকে পহেলা বৈশাখ, এই জন্য কিনা, নাহলে আমরা মাছ কিনি না 6 মাস, ইলিশ মাছ কিনি না। যে পরিমাণে দাম, এই মাছ আমরা কিনে খাওয়ার মতন আমাদের সমর্থ নাই। তো বাজারের হাই প্রপার্টি যারা ভালো তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর। দাম তো আগুন বড়, আমার গরিবের লেগে তো বেশি আগুন বড়াবো দাম। আকাশ ছোঁয়া। নদীতে মাছ একবারেই কম, এই তুলনায় বৈশাখ থেকে পালন করে না। বৈশাখ পালন করে তো লাখ লাখ টাকা মাছ বেচতাম। এখন দেখেন এই যে মাছ জ্বালায় সাজায় বসে রয়েছি, ওই ক্রেতার দাম চাইলে তারা চলে যায়, এর দাম কেন। আগামী 48 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকলেও চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি। বিভাগগুলোতেই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আমরা ইতোমধ্যে আজ থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা আমরা জারি করেছি। আমরা আশা করছি যে আগামী 16 এবং 17 তারিখ
এই সময়ে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদ উপলক্ষে বড় ছুটির ফাঁদে পড়েছে দেশ। স্বজনদের সঙ্গে গ্রামে ঈদ করতে গেছে পরিবারগুলো, যার কারণে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর সড়কগুলোর চিত্র একেবারেই ফাঁকা। চিরচেনা রূপ বদলেছে রাজধানী। কোনো রাস্তাতেই নেই যানজটের ভোগান্তি। ইচ্ছে মতো গতিতে ছুটছে যানবাহন। স্বল্প সময়ে পৌঁছানো যাচ্ছে গন্তব্যে। গত 8 ও 9 এপ্রিল কাগজে কলমে অফিস আদালত খোলা থাকলেও অনেকে এ দুদিন ছুটি নেয় টানা ছুটি মিলছে 10 দিন। আগামীকাল পহেলা বৈশাখ, সে কারণে ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে নববর্ষের ছুটি উপভোগ করছেন সবাই। ঈদ ও নববর্ষের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। ঈদের তৃতীয় দিনে আজ ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে তৎপর জেলা টুরিস্ট পুলিশ। আগামী কয়েকদিন পর্যন্ত কক্সবাজারের প্রায় সব হোটেল, মোটেল, রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে সাগরকন্যা কুয়াকাটাও পর্যটন সমাগম চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন এই সৈকতে। পাহাড়, হ্রদ আর ঝর্ণায় ঘেরা রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটেও দর্শনার্থীদের ভিড় লক্ষণীয়। পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। সিলেটের পর্যটন স্পটগুলো এখন জমজমাট, প্রাণ ফিরেছে এখানে ব্যবসা বাণিজ্যে। দর্শক, পর্যটক সমাগমের খবর জানাতে এবার সাগরকন্যা কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। কুয়াকাটায় পর্যটক সমাগম কেমন দেখছেন এবং বাড়তি দাম নেওয়ার কোনো অভিযোগ করছেন কিনা ভ্রমণ পিপাসুরা, জানাবেন। হ্যাঁ মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের এই তৃতীয় দিনে কিন্তু আজকে কুয়াকাটায় গত দুদিনের চেয়ে কিন্তু পর্যটকের সংখ্যা আরো কিছু বেড়েছে। এখন কিন্তু সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন যে আপনি হাজার হাজার পর্যটক এই ঢেউয়ের উন্মোদনায় মেতে উঠেছে। আর এই পর্যটকরা কিন্তু আসলে যে ওয়াটার বাইক রয়েছে, সেই ওয়াটার বাইক নিয়ে কিন্তু গভীর সমুদ্রে গিয়ে সেখানকার উপভোগ করছেন। তো আর এই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সৈকতের আমি এখন দাঁড়িয়েছি সৈকতের 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে হচ্ছে আপনার গঙ্গামতির যে সৈকত রয়েছে সেই, আর পশ্চিম দিকে লেবুর বন। অর্থাৎ এই 18 কিলোমিটার সমুদ্র সৈকতের প্রত্যেকটি স্পটই কিন্তু আসলে পর্যটকদের পদচারণা রয়েছে। আর আশেপাশের যে পর্যটন স্পট গুলো রয়েছে সেই পর্যটন স্পট গুলো কিন্তু আসলে পর্যটকদের পদচারণা রয়েছে। আর এছাড়া যদি আপনাকে বলে রাখি, আমি এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হন আরো 9 জন। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে রণক্ষেত্রে পরিণত হয় সদর উপজেলার চরাঞ্চলের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জেও আধিপত্য বিস্তারকে নিয়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতাসহ 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। গতরাতে সদর উপজেলার 5 পাড়া এলাকার যদির পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের 3 নেতা গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।